নমস্কার। আমরা গদ্য সাহিত্য পাঠ করছি অমিয়ভূষণ মজুমদারের লেখা মহিষকুড়ার উপকথা থেকে। এর আগে আমরা সম্ভবত 4টে ভিডিওতে কিছুটা করে অংশ পড়েছি। সম্পূর্ণ উপন্যাসটি ছোট ছোট পর্বে বা ছোট ছোট শিরোনামে বিভক্ত নয়। সে কারণে আমাকে একটা সময় মেনে কিছুটা করে অংশ পড়তে হচ্ছে। আগের দিন আমরা আশফাক হাকিম সাহেবের কাছে কি কি অভিযোগ করে ফেলেছিল, সে সতই অভিযোগ করেছিল নাকি তার অভিযোগ করার মানসিক প্রবণতা ছিল, সে যা অভিযোগ করতে চেয়েছিল তাই করেছিল নাকি অন্য কিছু বলেছিল, এই নিয়ে লেখক একটা আশফাকের একটা মনের দোলাচলতার প্রসঙ্গ যেন বলতে চেয়েছেন। আমরা আজকে তার পরবর্তী অংশটুকু থেকে পড়তে শুরু করব। কারণ আগের দিনের যেখানে পাঠটা শেষ হয়েছিল সেখানে শেষ লাইনটা বললেই আপনারা বুঝতে পারবেন যে আশফাক এই যে অভিযোগগুলো করেছিল সেগুলো অভিযোগ করবার জন্যই করেছিল কিনা, সাজিয়ে গুজিয়ে করেছিল কিনা, নাকি সতই তার মুখ দিয়ে এগুলো উচ্চারিত হয়েছিল। সেখানে শেষ লাইনটি লিখছেন লেখক, হাকিমকে এসব কথাও কি সে সাজিয়ে গুজিয়ে বলেনি? এই যে সাজিয়ে গুজিয়ে বলেছিল কি বলেনি, আশফাকের মধ্যে এই ধরনের একটা অভিযোগী সত্তা মনের মধ্যে গড়ে উঠেছিল কিনা, এইটা নিয়ে একটা প্রশ্ন। হাকিমের সম্মুখ থেকে চলে আসতে আসতে আশফাক নিজেকে অদ্ভুত রকম ভারমুক্ত মনে করেছিল। অর্থাৎ এই যে অভিযোগের যে মানসিক যে অবস্থাটা তার মনের মধ্যে আপনা আপনি, হয়তো তার অজান্তেই মনের মধ্যে ছিল, তৈরি হয়েছিল, সেইটা সে জেনে বুঝে হোক না বুঝে হোক বলে ফেলেছে। বলে ফেলার পর সে যেন ভারমুক্ত মনে করছে নিজেকে। এসব নালিশ শুনলে গ্রামের লোকেরা ঠাট্টা করতে পারে। গত 7 বছরে সে কি একবারও নালিশ করেছে? হাকিমও হেসেছে বলা যায়। তাহলেও কি অদ্ভুত কাণ্ড, দুপুরে আশফাক সেদিন খেতেই পারল না। তারও আগে ঝোড়ায় স্নান করতে গিয়ে উত্তেজনায় যেন তার দম বন্ধ হয়ে এসেছিল। স্নান করে ভিজে গায়েই খানিকটা সময় সে দুপুর রোদে ঝোড়ার পাট ধরে ধরে হেঁটেছিল। তার মুখে একটা হাসি ফুটে উঠেছিল তখন। হাকিমকে কিনা সে সব বলে দিয়েছে। কিন্তু হঠাৎ তার গা ছমছম করে উঠেছিল। হাকিম সাহেব কি ব্যাপারীকে সব বলে দেবে? এতক্ষণ বলেও দিয়েছে হয়তো। তাহলে আশফাক যেন কিছুই হয়নি এমন ভক্তি নিয়ে নালিশ করার আগে যেমন পাটের সুতুলি নিয়ে বসেছিল তেমন করে আবার বসল। আর তখনই মুন্নাফ এসে বলেছিল তার আব্বাজানের জন্য ওষুধ আনতে হবে শহর থেকে। ব্যাপারীর বাড়ি থেকে বেরিয়ে খানিকটা পথ খুব তাড়াতাড়ি হেঁটে গিয়েছিল আশফাক। ওষুধ যা কিনা মানুষের চূড়ান্ত বিপদের সময় দরকার হয়। ব্যাপারীর বয়স হয়েছে 3-20 কম নয়। আজকাল কঠিন কঠিন অসুখ হয়। কয়েক মাস আগেই শহর থেকে ডাক্তার এসেছিল। যাওয়া আসা জিপ ভাড়া ছাড়াও দুদিনে 500 টাকা নিয়ে গিয়েছিল ডাক্তার। তা এমনটাই মানায় জাফরকে। এখনো 800 বিঘা জমি তার, আর 400-500 বিঘায় 1 লপ্তে রিজার্ভ ফরেস্টের ধার ঘেঁষে। ওষুধ যার অভাবে নাকি জাফরুল্লাহ মরতে পারে। আশফাক তাড়াতাড়ি হাঁটতে শুরু করেছিল। বনের পথ সড়কের পথের অর্ধেক, সময়ও লাগে আধা আধি। অভ্যাস মতো কাজটা তাড়াতাড়ি শেষ করার দিকে মন চলে গিয়েছিল।
বনের পথ ধরে চলছিল সে, হঠাৎ একটা অস্বস্তির মতো কিছু মনে দেখা দিল। কিছু ভুলে গেলে যেমন হয়, তারপর সেই অস্বস্তিটাই যেন উষ্ণ হয়ে উঠল। তখন তার মনে পড়েছিল হাকিম ঘটিত ব্যাপারটা, যা সে করে ফেলেছে তার তুলনা তার নিজের জীবনে নেই। কিন্তু ঠিক সেই কথাই নয়, অন্য আরও কিছু যা আরও উষ্ণ। এই চিন্তাগুলি যেন তার গতিকে শ্লথ করে দিয়েছিল। তারপর কি হলো কে জানে। যখন সে আবার পাকা রাস্তায় উঠেছিল, কিংবা বনের শেষে এমন এক পিচের রাস্তায় এসে পড়েছিল যার ওপারেও বন, তখন যেন সম্বিত পেয়ে পিচের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিল ওপারের বনে না নেমে। তখন বেলা পড়ে গিয়েছে। তারপর সন্ধ্যার পরে সে শহরের হাটখোলায় পৌঁছেছিল, যেখানে ওষুধের দোকান। তারপর ওষুধ নিয়েছিল সে, কিন্তু সোজাসুজি বনের পথ না ধরে সে পাকা পথ ধরে ছিল মহিষকুড়ার। সে নিজের কাছে যুক্তি দিয়েছিল, পথ তো পাকা হওয়াই উচিত। বনের পথ তো গ্রামের লোকের মন গড়া কিছু, সে পথে যেতে হবে এমন তো কোনো কথা নেই। সেবারও যে ডাক্তার এসেছিল সেই তো পাকা সড়ক ধরেই। কিন্তু এই জায়গাটায় একটা কথা তার মনে পড়ে গেল। বনের মধ্যে ও ব্যাপারটা কেমন হয়েছিল? অদ্ভুত বললে কিছু বলা হয় না। সে কি ঘুমিয়ে পড়েছিল? তার সারা শরীর ছমছম করে উঠল। ঘুম যদি হয়, তার গায়ের পিরান কোথায়? পাকা পথ হলেও তো অন্ধকার, আর দুপাশেই নিশ্ছিদ্র বন। এখন তখন আশফাক স্থির করেছিল, সাহস করে চলতে হবে, ভয় পেলেই খারাপ। আর এখন এই দিনের বেলায় এই ব্যাপারটাই পরিষ্কার, আশফাক দেরি করে ফেলেছে। কাল সন্ধ্যার মধ্যে যার ফেরার কথা ছিল, সে ওষুধ নিয়ে ফিরেছে রাত ভোর করে। কাজের মধ্য নিয়ে এমন দেরি সে করতে পারে, এ তার সম্বন্ধে কল্পনা করা যায় না। ফিরেই তো আসতে হয়েছে, তবে সেসব বোকামি করার কি দরকার ছিল? ওষুধ যার দেরি হলে মানুষ মরে। আসলে হাকিমের সামনে নালিশ করতে যাওয়াই যত গোলমালের মূল। সেই সেবারের কথা, ব্যাপারটা ঘটবে আগেই জানা ছিল। অনেকেই বলেছিল তাকে। সংসারে থাকার মধ্যে ছিল তার বাপ, মার বয়স হয়েছিল অনেক, চুলগুলো সনের নুড়ি, চোখেও ঝাপসা দেখত। কাজেই তার মৃত্যু ধরে নেওয়ার মতো ব্যাপার হয়েছিল। কিন্তু তার বাপ তুলনায় জোয়ানি ছিল বলতে হয়, অথচ মায়ের মৃত্যুর মাস কয়েকের মধ্যে তারও মৃত্যু হলো। তখনই বুঝতে পারা গিয়েছিল অঘটন কিছু ঘটবেই। বাড়ি বলতে একখানা পচা খড় পুরনো চৌরি ঘর, যার বারান্দায় রান্না হতো। অন্য একটা ঘর ছিল যার বেড়া ছিল ফাটানো বাঁশের, আর ছাদ ছিল খড়ের। এই ঘরে ছিল একটা নড়বড়ে মই আর মরচে ধরা একটা লাঙল। কিছু দড়িদড়াও থাকতো। অন্যদিকে থাকতো একটা বুড়ো বলদ, যার কাঁধে একটা পাকাপোক্ত রকমের ঘা ছিল। 6 বিঘা জমি চষত আশফাকের বাপ। জমির মালিক বুধাই রায়। বাবার মৃত্যুর পরই আশফাক শুনতে পাচ্ছিল এবার নতুন আদিয়ার আসবে। এই 6 বিঘা জমিতে সে সোনা ফলাবে। ও আর আশফাকের কর্ম নয়। কি বলিস আশফাক? 10 জনের মুখে শুনে সে বলতো হ্যাঁ। কাজেই খড়ের সেই চৌরিখানা যে ছাড়তে হবে, এ বিষয়ে সে নিঃসন্দেহ হলো। কিন্তু এত জেনেও কি হলো? সেই একদিন সকালে সেই নতুন চাষি যখন বাড়ির দখল নিতে এলো, তখন কার কাছ থেকে দখল নেবে তা খুঁজে পেল না। কারণ গোয়াল ঘরের চালার নিচে পাট তামাক রাখার জন্য আশফাকের বাবা যে বাঁশের টোং মাচা বেঁধেছিল, সেখানে লুকিয়ে আশফাক তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। কে যেন বলছে, দূরে যাও, আড়ালে যাও, এখানে কিছু নেই। চোখ বন্ধ করে সে সেখানে পড়েছিল একটা দিন একটা রাত্রি। অথচ কি ছিল ভয়ের? নতুন বর্গাদার তো আদালতের পেয়াদা নয়, পুলিশও নয়। আশফাক এখন চারিদিকে চেয়ে চেয়ে দেখল। নিজের বুকের দিকে চোখ নামালো সে। কেমন যেন গরম লাগছে সেখানে।
হাত দিয়ে মুছে দিল একবার, পরে সে বুঝতে পারে, কিন্তু যখন বোঝা দরকার তখন যেন সব গুলিয়ে যায়। এখন ছমিরের মনোভাবটা বোঝা দরকার। তার দেরি করার ফলে তো কিছু ঘটবেই। এসব ব্যাপারে চুপচাপ মেনে নেওয়ার লোক নয় জাফরুল্লাহ। তার দেরি দেখে নিশ্চয়ই জাফরুল্লাহ সন্ধ্যায় রাত্রিতে খোঁজখবর নিয়েছে। ছমির, নসির, সাত্তার এদের সঙ্গেও আলাপ করেছে। সুতরাং ছমিরের কাছে বোঝা যাবে। সে ছমিরের দিকে এগোচ্ছিল, পিছিয়ে আসতে হলো তাকে। জাফরুল্লাহর শোবার ঘরের এদিকে জানলাটা খুলছে। ওই জানলায় এখনই জাফরুল্লাহর মুখটা দেখা যাবে, আর বাজ ঠাটার মতো গর্জন শোনা যাবে, আশফাক, এ বেঈমান। জানালাটা খুলল, কিন্তু কিছুই ঘটল না। এমন বিস্ময় কেউ কল্পনাও করতে পারবে না, এই কিছু না ঘটা। এতক্ষণে যেন বেলাটাও নজরে পড়ল। তা এতক্ষণে জাফরুল্লাহর 2 চিলিম তামাক পুড়ে যায়। আশফাককেই তা দিতে হয়। সে না থাকলে ছমির দেবে, কিন্তু দেখে চিলিম ধরিয়ে নিজেই মজা করে টানছে ছমির, তাও এমন জায়গায় বসে যে জাফরুল্লাহর জানলা থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। তাহলে তাহলে কি ব্যারামের মুখে ওষুধ না পেয়ে জাফরুল্লাহ? বাক্যটাকে চিন্তাতেও শেষ করতে পারল না সে। স্তম্ভিত আশফাক তার চিবুকের যেখানে সেই 6-7টা লোম দাড়ির কাজ করে সেখানে হাত রেখে দাঁড়িয়ে পড়ল। তার দেরি করার এই ফল দেখে সে জাফরুল্লাহর ঘরের খোলা নিঃশব্দ জানলার দিকে চাইল, আর তার হাত পা যেন অবশ হয়ে গেল। তাহলে দেরি বলে আখেরই দেরি করেছে সে। ইতিমধ্যে ছমির কলকেটা শেষ করে মাটিতে উপুর করল, 2 হাত জড়ো করে মটমট করে আগুল ফোটালো, আবার নতুন করে ছিলিম ধরালো। এইবার আশফাক ধীরে ধীরে এগিয়ে গেল ছমিরের দিকে। মৃদুস্বরে সে বলল, তা ছমির ব্যাপারী? ধোঁয়ায় মুখ বন্ধ ছমিরের। আরো 2 টান দিয়ে ছলিমটা সে আশফাকের দিকে উঠে ধরল। বলল, ব্যাপারী শহরে। ছমির চলেও গেল। আশফাক বসে পড়ল। অবসন্নতায় তার শরীর যেন নিশ্চিহ্ন হয়ে গেল। রাত্রিতে ঘুম হয়নি, কাল দুপুর থেকে খাওয়া হয়নি। বোনের সেই ব্যাপার, পথের সেই ধকল আর ভয়, যা এইমাত্র একটা চূড়ান্ত ধাক্কা দিল তাকে। কিন্তু এটার ভালো দিকও আছে। খানিকটা সময় তো পাওয়া গেল। বসে থাকতে থাকতে এই বুদ্ধি এলো আশফাকের মাথায়। বুদ্ধিটাকে আরেকটু পাকা করে নেওয়ার জন্য নতুন করে ছিলিম ধরিয়ে নিল সে। অবশেষে স্থির করল, ছমির বা অন্য কোনো চাকর হয়তো এ ব্যাপারে সবটুকু বোঝেনি। সময় মতো ফিরে, তার রাত হয়েছিল ফিরতে, বনে পথ হারিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। এটাকে কৈফিয়ত হিসাবে দাঁড় করানো যায় কিনা দেখতে হবে। দেরি করেনি সে ইচ্ছে করে, এটাই প্রমাণ করা দরকার। রোজকার মতো কাজ শুরু করলো সে। সেইটাই কৌশল হিসাবে ভালো হবে। বলদগুলোকে ছেড়ে দিল। অন্যান্য দিনের মতো হেই হাই করে তাদের তাড়িয়ে নিয়ে চলল। না তাড়ালে খড়ের মাঠে মুখ দিয়ে পড়বে। খামার থেকে কিছু দূরে এক চিলতে বন আছে। এক চিলতেই বটে, 50-60টা শালের গাছ। এই বনের পাশ দিয়ে ঝোড়ার ওপারে কাশের ঝোপ একেবারে জলের ধার ঘেঁষে। ঝোড়ায় এখানে 1 হাঁটু জল, এপার থেকে ঢিল ছুড়লে ওপারে গিয়ে পড়ে, কিন্তু স্রোত আছে। আর পশ্চিমে এর হচ্ছে জল স্বচ্ছ। পাথরকুচি নিশান বাড়ির খাত, অনেকটা চওড়া কিন্তু শুকনো। ঝোড়া সেখানে অনেকগুলো ধারায় তিত্তির করে বয়ে যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে আশফাক। সেখান থেকে সিকি মাইল গেলে ব্যাপারীদহ, জাফরুল্লাহর নাম থেকেই নাম। সেখানে জল বেশ গভীর, জলের রং প্রায় নীল, আর তার উপরেই জাফরুল্লাহর খামার বাড়ি। এখানেও এই বনের মধ্যে ডুবে থাকা জমিও জাফরুল্লাহর। আসল বনের সীমার বাইরে এই বনটা কি করে হলো? চাউটিয়া ছমিরকে বলেছিল, আর তখন আশফাক শুনেছিল বনটার দোষ নয়, জাফরুল্লাহই বনের মধ্যে ঢুকেছে।
আগে একদিকে কার কতটুকু জমি, কার কতটুকু বন তার খোঁজ কেউ রাখতো না, গাছ কেটে চাষ দিলেই হলো। কোন আমলা এত দূর এসে জমির মাপ দেখে খাজনা নেবে? সেইবার সেটেলমেন্ট হলো, আর তখন সেই কানুনগো এসেছিল। জাফরুল্লাহর বাবা ফয়জুল্লাহর সঙ্গে তার ফুসফাস ছিল। এখানে ওখানে বনের মধ্যে ঢুকে বনের জমিকে চাষের জমি বলে লিখিয়ে কি সব করে গিয়েছে। এখন সেই 30-40 বছর পরে জট খোলা কঠিন। 30-40 বছর আগে এদিকে কোথায় বন, কোথায় তার সীমা, কোথায় কার কতটুকু জমি কেউ জানতো না। একবার বন এগোতো, একবার চাষের ক্ষেত। বনই পিছিয়ে যেত বেশিরভাগ। নদী, চাষের ক্ষেত এবং বন সম্বন্ধে এই সব দার্শনিক চিন্তা শেষ করে আশফাক আবার খামারের দিকে ফিরল। তার তখন মনে হলো, যাই হোক, ছমির কি ভাবছে তা এখনো বোঝা যায়নি। এটা মনে হতেই তার মুখটা বিষণ্ণ হয়ে গেল। জাফরুল্লাহ মরেনি, তার দেরি করাতেও বেঁচে আছে। সে নিজের চারদিকে ঘুরে ঘুরে এক অদ্ভুত নিস্তব্ধ খামার বাড়িতে লক্ষ্য করতে লাগলো। কেউ যেন সাড়া দেয় না। অন্য চাকরগুলোই বা গেল কোথায়? বলদগুলোর ঘরটা এখনো সাফ করা হয়নি। আশফাক ফিরে গিয়ে ঝুড়ি করে গোবর ফেলতে শুরু করলো। যেখানে সেখানে ফেললে চলবে না, হয় খামারের পিছনের ডাঁইতে কিংবা তামাকের খেতে। অন্য দিনের চাইতে বেশি মন দিয়ে করলেও ঘরটা সাফ করতে বেশি সময় লাগলো না। এরপরে গাভীদের আর গড়াতে ওই একই কাজ। কিন্তু ঘন্টাখানেক ধরে এই কাজটা শেষ করেই আবার তার মনে হলো, আশ্চর্য, ছমির নিজে থেকে কিছুই বলছে না, সকলেই তার থেকে দূরে থাকছে। খানিকটা ভেবে সে স্থির করলো, হয়তো ছমিরই সকলেই কোনো চাষের কাজে গিয়েছে। কি চাষ হবে এই বৃষ্টি না হওয়ার দিনে তা সে বুঝতে পারছে না। দাড়ি ঘরের বারান্দা থেকে ছিলিম নিল আশফাক। বড় একদলা তামাক, খড়ের নুড়ো পাকানো ছিল, তাতে আগুন ধরিয়ে সে চাষিদের খোঁজে বেরোলো। খামার বাড়ির পেছন দিকে দহের ধার ঘষে একটা জমিতে চাষ দিচ্ছে বটে কয়েকজন কৃষাণ। জল বৃষ্টি নেই, অথচ জমিটা যেন জলে টইটম্বুর, তা বোঝা যাচ্ছে উপায়। দহের ধারে খুঁটি আর খুঁটি থেকে ঝোলানো নৌকো। নৌকাকে ঢেঁকির মতো চালিয়ে দহের জল খেতে চালান দিয়েছে। সেখানে পৌঁছে আলের উপর বসে ছিলিম ভরল আশফাক। নুড়ো ভেঙে সেই ছায়ে তামাকে আগুন ধরাতে ধরাতে হঠাৎ তার মনে পড়ল, এই 8-10 বিঘা জমিটা তাকে চষতে দিয়েছিল জাফরুল্লাহ। তার নামেই আছে এখনো। সে ঠিক দুরস্ত করতে পারেনি জমি। তারপর একসময় এটাকেই ভোগ ধানের জন্য পছন্দ করে জাফরুল্লাহ। তা সেই সুগন্ধ ভোগ ধান লাগেই তো জাফরুল্লাহর নিজের খোরাকি। দাড়িঘরে যারা আসে সেই সাহেবদের পলাও। 3টে হাল চলছে, ছমির ছাড়াও আরো 2জন, নসির আর সাত্তার। আশফাককে তামাকের জোগাড় করতে দেখে একজন করে কৃষাণ আসতে লাগলো হাল ছেড়ে। সব শেষে ছমির এলো, আর তাকে দেখে ছিলিম নতুন করে ভরল আশফাক। ছমিরের হাতে ছিলিম তুলে দিয়ে নিঃশব্দে তার মুখের দিকে চেয়ে রইল। ছমির নিঃশব্দে তামাক টানতে লাগলো। অবশেষে আশফাকই বলল, কেন, কাল রোয়া গাড়েন না তো কি? আর কাঁয় চাষ দেয় না কিন্তু, জলঝরি নাই। ছমির ছিলিমটা আশফাককে ফিরিয়ে দিল। কেন ছমির, কি না তাই কম। ছবির আল থেকে নেমে লাঙল ধরল। চাষিদের পা কাদায় ডুবে যাচ্ছে। বলদগুলোরও সেই একই অবস্থা। দহের জল যেন দহ ছেড়ে উতলে এসেছে জাফরুল্লাহর হুকুমে। কিন্তু ছমির এবারও কথা বলল না। তাহলে তার দেরি করে ফেরার ব্যাপারটা জেনে শুনেও দম মেরে আছে। ব্যাপারী ফিরলে লাগাবে 7খানা করে। শুধু দেরি নয়, ওষুধ যা নাকি মানুষের জীবন বাঁচাবে তা আনতে গিয়ে দেরি করা। আশফাকের হাতে তামাকটা বৃথা পুড়তে লাগলো। লাগাবেই বা কি ছমির? ব্যাপারী শহরে যাওয়ার আগে কি জেনে যায়নি নিজে? হঠাৎ কথাটা মনে এলো, সে কি ইতিমধ্যে এদের কাছে অচ্ছুত হয়ে গিয়েছে? সে একটা গল্প জানে, দাগি আসামিদের নাকি এরকম হয়।
তার নিজের গ্রামের লোকেরাও কথা বলে না, বললেও তা না বলার সামিল। অথচ দেখো, ওই একই রেখায় হাল চালাতে চালাতে কথা বলছে। সাত্তার হাসলো যেন আরও একবার। আশফাক কান খাড়া করে শুনতে চেষ্টা করলো অনেকক্ষণ ধরে। সে ওদের আলাপের পরিধিতে ঘুরে ঘুরে বেড়ালো যেন, কিন্তু কেউই ওকে আমলে আনছে না। হ্যাঁ, দেরি হয়েছে। শহরে পৌঁছে যেখান থেকে ওষুধের দোকান থেকে যায় সেখানে এক গাছতলায় বসে পড়েছিল আশফাক। তখন কে যেন বলেছিল, ওষুধ বলে কথা, ওঠো, দেরি হয়। আশফাক তা শুনে হাঁপাতে লাগলো, যেন বলবে, তাই বলে মানুষ কি জিরাবে না। অবশেষে ওষুধ নিয়েছিল। ফিরবার পথে সে পাকা পিচের পথ ধরে এসে তারপর গরু গাড়ির পথ ধরে এসেছে, অর্থাৎ বনের পথে সোজা আসেনি। দোষ কি বলো? বনের পথটা পথ নয়, গ্রামের মানুষের মন গড়া কিছু। আর তাছাড়া অত বনে রাতে ঢুকলে কি পথ বোঝা যায়? পিচের পথে খানিক দূর এসে তার মনে হয়েছিল বনের পথে ঢোকার কথা, কিন্তু পিচের পথের দুধারে তখন বনের অন্ধকার। তার ভয় করেছিল। সে অন্ধকার যেন আতঙ্কের মতো কিছু। অবশেষে সে নিজে থেকেই বলল, বোঝো কেনে। ওরা যেন শুনতেই পেল না। দ্বিতীয়বারও সে প্রায় চিৎকার করে বলল, বোঝো কেনে। লাঙলের পাকে সাত্তার কাছেই এসেছিল। সে বলল, কও। আশফাক বলল, কাল ভুলুয়া না কি তাই লেগেছিল। সাত্তার হাল ধরে ততক্ষণে কিছুটা দূরে চলে গিয়েছিল। সেখান থেকেই বলল, তা লাগে অনেক সময়। আশফাক বলল, সাঁঝ থাকি 2 পর রাত, শেষত দেখি শালমারির বনত চলে গেছি। এবার নাসির দাঁড়িয়ে পড়ল, ভুলুয়া অপদেবতা, যে নাকি মানুষকে পথ ভুলিয়ে দেয়, তেমন হলে দহের জলে ডুবিয়ে মারে। নসিরের বয়স হয়েছে শুনে সে অবাকও হলো। সে বলল, শোনেক সাত্তার, আশফাক কয় ভুলুয়া ধরেছে পাচত। কোটে যেয়েছিস আশফাক? শহর? শহর? নসির কথাটা যেন ভালো করে জেনে নিল। শহর? সাত্তার বলল, ও সেই ব্যাপারীর ওষুধখানা। আশফাকের বুকের মধ্যে ধক ধক করে উঠল। জানে, এরা সকলেই জানে তাহলে দেরি হওয়ার কথা। সাত্তার বলল, তা আশফাক, ভুলুয়া ধরলে বসি যাওয়া লাগে, হাঁটা লাগে না। নাসির বলল, বুঝলা সাত্তার, আমার বড় চাচাকেও একবার ভুলুয়া ধরেছিল। নাসির আর কি বলল? আশফাক তা শুনতে পেল না, কারণ প্রথমে সাত্তার, তার পিছনে নাসির, সবশেষে ছমির হালের পিছনে পিছনে আর দূরে চলে গেল গল্প করতে করতে। ভুলুয়া লাগার গল্পই। দূর থেকে আশফাক দেখতে পেল ওরা যেন হাসছেও। বিমর্ষ মনে সে ভাবল, ওরা বিশ্বাস করেনি, মিথ্যাটাকে ধরে ফেলেছে। এতদূর পর্যন্তই আমরা আজকের মতো পড়া সমাপ্ত করছি। পরের অংশ পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।